নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আরও একটি নতুন হাড় হিম করা ভৌতিক গল্পের এপিসোডে আপনাকে স্বাগত জানাই। গল্পে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি আমাদের নিবেদনের এই গল্পগুলি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আপনি শুনবেন লেখক আদিত্য কুণ্ডুর লেখা নিয়তির হাতছানি গল্প অবলম্বনে একটু অন্য রকমের ভয়ের গল্প, শিউলি কুঞ্জের মরণ রাত। আশা রাখছি আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে শিউলি কুঞ্জের মরণ রাত। সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। বেলা বাড়ার সাথে সাথে তাল মিলিয়ে বৃষ্টির প্রকোপও বাড়তে লাগলো। বর্ষাকালে লোকের মনে নাকি কবিতার উদয় হয়, কিন্তু বিয়ে বাড়ি যাওয়া মাটি হওয়ার আশঙ্কায় আমার অত্যন্ত রাগ হচ্ছে। চিন্ময় আর অতীনের অবস্থাও ঠিক আমারই মতন, কারণ ওরাও যে নিমন্ত্রিত। বিকেলের দিকে বৃষ্টিটা কমে এলো। ভাগ্য দেবী বোধহয় অতটা নির্দয় নন। আমরা তিনজনে সাজগোজ করে আমাদের এন্টালির মেস থেকে বেরিয়ে পড়লাম। সারাদিন বৃষ্টির পরে কলকাতার রাস্তার যে কি অবস্থা হয় সেটা না বললেও চলে। একটা ট্যাক্সি পাকড়াও করে আমরা হাওড়া স্টেশনের দিকে রওনা দিলাম। স্টেশনে পৌঁছে টিকিট কেটে দাঁড়িয়ে থাকতে থাকতে যখন ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হলো, ঠিক তখনই একটা পাঁশকুড়া লোকাল ঢুকলো 11 নম্বর প্ল্যাটফর্মে। হুড়মুড় করে উঠে পড়ে তিনজনে একটি জানালার ধার দখল করে নিলাম। তারপর বাগনান স্টেশনে যখন নামলাম তখন হাত ঘড়িতে দেখি 9:30 বাজছে। বিয়ে বাড়িতে পৌঁছে ভালো মন্দ খাওয়ার আগে নির্ঘাত গালমন্দ খেতে হবে। সত্যি তো, আমাদের বন্ধু সোমনাথের বিয়ে, কত দায়িত্ব ছিল আমাদের, আর আমরা কিনা পাজামা পাঞ্জাবির ওপর নোংরা জলকাদার ছিটে লাগিয়ে নেমন্তন্ন খেতে যাচ্ছি। গালাগালি তো আমাদের অবশ্যই প্রাপ্য। স্টেশনের বাইরে এসে দেখি রাস্তাটা একেবারেই ফাঁকা, একটা রিক্সা বা অটো পর্যন্ত নেই। অথচ সোমনাথ বলেছিল যে রেল স্টেশনের বাইরে সারি সারি রিক্সা দাঁড়িয়ে থাকে। রিক্সায় উঠে শিউলিকুঞ্জ বললেই নাকি পৌঁছে দেবে, কিন্তু এখন তো দেখছি সব ফর্সা। কি করা যায়? সোমনাথকে ফোন করার সাহসও পেলাম না। একেতেই তো এত দেরি করে আসছি, এরপর কি করে পৌঁছবো জানতে চাইলে কেলোর কীর্তি হয়ে যাবে। আমরা রাস্তার উল্টো দিকে একটা মিষ্টির দোকান দেখতে পেলাম। অতীন সেখানে ঢুকে কিছুক্ষণ দোকানদারের সঙ্গে কথাবার্তা বলে বেরিয়ে আসলো। তারপর আমাদেরকে জানালো, এখান থেকে সোজা রাস্তায় মিনিট 10 হেঁটে গেলে শিউলিকুঞ্জ যাওয়ার অটো পাওয়া যাবে। চল আর দাঁড়িয়ে না থেকে হাঁটা দি বরং। অতএব আমরা পদব্রজে রওনা দিলাম। মিনিট 10 হাঁটার পর সত্যি রাস্তার ডান দিকে একটা অটো দেখতে পেলাম, এবং সৌভাগ্যবশত সেটা খালি ছিল। আমরা দৌড়ে গিয়ে অটোয় উঠে বসলাম। আর অটোটাও সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো। আমি চালককে উদ্দেশ্য করে বললাম, দাদা শিউলিকুঞ্জ। কিন্তু বলতে গিয়ে আমার জিভ আটকে গেল, চোখগুলো ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চাইল। আমি নিজের শরীরে চিমটি কেটে দেখতে চাইলাম আমি সজ্ঞানে আছি কিনা, কিন্তু আমার হাত অবশ হয়ে গেছে। পুরো শরীরটা ঠক ঠক করে কাঁপছে, কারণ অটোটা চলছে ঠিকই, কিন্তু কেউ তাকে চালাচ্ছে না। চালকের আসন সম্পূর্ণরূপে ফাঁকা। অতীন একটা অস্ফুট শব্দ বের করে বোধহয় অজ্ঞান হয়ে গেল। চিন্ময় কোনো মতে বলল, আমাদের
আমাদের এক্ষুনি নেমে পড়তে হবে, নাহলে এই এই ভুতুড়ে অটো আমাদের আমাদের মেরে ফেলবে। কিন্তু নামবো কি করে? অটো ছুটছে দুরন্ত গতিতে। এই অবস্থায় লাফিয়ে নামতে গেলে পড়ে হাত পা ভাঙবে, এমনকি মাথাও ফাটতে পারে। তবে যাই হোক না কেন, প্রাণটা তো বাঁচবে। বেঁচে থাকলে পরে হাত পা মাথা সবকিছুর চিকিৎসা করানো সম্ভব। কিন্তু এ কি? চিন্ময় অটোর এক পাশের একটা রডে হাত দিতেই যেন একটা প্রচন্ড ছ্যাঁকা খেলো। হাতটা দ্রুত সরিয়ে নিয়ে চেপে ধরলো, আর মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে উঠল তার। তাকিয়ে দেখলাম ওর হাতের পাতার চামড়া পড়ে গেছে, কিছুটা জায়গায় লাল নরম মাংস বেরিয়ে পড়েছে। অতি কষ্টে চিন্ময় আমার দিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে আমাদের বাঁচার আর বোধহয় কোনো আশাই নেই। আমি আতঙ্কে চোখ বুজে ফেলেছি, প্রাণপণে ঈশ্বরকে ডাকছি, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে এখান থেকে বাঁচাও, যে করে হোক আমাদেরকে বাঁচাও। খানিক বাদে অটোটা থামল। তখন বাইরে নিকষ কালো জমাট অন্ধকার। সামান্য 2 আঙুল দূরের জিনিসও দেখার কোনো উপায় নেই। অটোর দুদিকের গার্ড দেওয়া রডগুলো আপনা আপনি খুলে গিয়ে নিচে নেমে গেল, আর আমরাও নিচে নেমে পড়লাম। অন্ধকার আকাশে অমাবস্যার চাঁদের মতন অটোটা হারিয়ে গেল। আমরা 3 জন হতবুদ্ধি হয়ে পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে রইলাম। প্রথমে কথা বললাম আমি। এ কোথায় এলাম বলতো? কিছুতেই তো বুঝতে পারছি না। অতীন, তুই তো সবসময় একটা টর্চ রাখিস তোর সঙ্গে, সেটা যদি এখন থাকে তাহলে বার কর তো। অতীন তখনও ভয়ে বিমূঢ় হয়ে আছে। ওর অবস্থা দেখে টর্চটা আমি বার করলাম ওর পকেট থেকে। চিন্ময় সেটা জেলে রাস্তার উপর ফেলল। একটা সরু আলোর রেখা অন্ধকারের বুক চিরে একটু দূরে গিয়ে পড়ল। কাঁপা কাঁপা গলায় অতীন বলল, এখন আমরা কোথায় যাব বলতো? চিন্ময় বলল, চল টর্চের আলোটা জেলে এগোতে থাকি। আগে জানার দরকার এটা কোন জায়গা। আমরা হাঁটতে শুরু করলাম। হাঁটছি তো হেঁটেই যাচ্ছি। এ কোথায় এসে পড়েছি আমরা? কোথাও কোনো শব্দ নেই, একটা গাড়ি, একটা মানুষ, এমনকি একটা নেড়ি কুকুর পর্যন্ত নেই কোথাও। মনে হচ্ছে যেন অতল খাদের মধ্যে পড়ে গেছি আমরা, যেখানে আমাদের সঙ্গী শুধু অন্ধকার আর নৈশব্দ। আরে ওটা কি? দূরে একটা ছোট্ট হলদে আলোর ফুটকি দেখা যাচ্ছে না? তাহলে কি ওখানে কোনো মানুষ আছে? নিশ্চয়ই আছে, আছেই। আলো যেখানে মানুষও সেখানে। অন্ধকারে আমরা একে অন্যের মুখ দেখতে পাচ্ছি না বটে, কিন্তু আমি বুঝতে পারছি যে আমার মতন চিন্ময় আর অতীনের চোখ মুখেও একটু হলেও আশার আলো ফুটে উঠেছে। চিন্ময় বলল, মনে হচ্ছে এই যাত্রা বোধহয় প্রাণটা বেঁচে গেল। আমরা তাড়াতাড়ি পা চালাতে লাগলাম। আলোর ছোট্ট বিন্দুটা আকারে ক্রমশই বড় হচ্ছে। অবশেষে আমরা একটা দোকানের সামনে এসে থামলাম। দোকানের ভেতর 2টো বড় মোমবাতি জ্বলছে। তার আলোয় দোকানের ভেতরের জিনিসপত্র যা দেখতে পেলাম তাতে বুঝলাম যে এটা একটা দশকর্মা ভাণ্ডার। আমি হাঁক পারলাম, দোকানে কেউ আছেন? কেউ আছেন দোকানে? শুনতে পাচ্ছেন আমার কথা? খানিকক্ষণ ডাকাডাকির পর দোকানের ভেতর থেকে একজন বৃদ্ধ বেরিয়ে এলো। সে আমাদের দিকে এগিয়ে আসতেই আমরা শিউরে উঠলাম। লোকটার মুখে বাঁ দিকের চোখের পাশ থেকে ডান দিকের চিবুক পর্যন্ত লম্বা লম্বি চলে গেছে একটা কাটা দাগ। মোমবাতির আলোয় সেটা আরো বিভৎস দেখাচ্ছে।
বৃদ্ধ আমাদের তিনজনের ওপর চোখ বুলিয়ে নিয়ে একটা ঠান্ডা খসখসে গলায় আমাদেরকে জিজ্ঞেস করল, কি চাই? চিন্ময় উত্তর দিল, একটা জিনিস জানতে চাই, এটা কোন জায়গা বলতে পারেন? বৃদ্ধ একই রকম ভাবে জবাব দিল, শিউলিকুঞ্জ। এখানে কি কেউ থাকে না, নাকি আলোর ব্যবস্থা নেই? এত অন্ধকার কেন চারিদিকে? লোডশেডিং চলছে। আর কিছু জানার আছে? এবারে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, বৈদ্যনাথ মিত্রের বাগান বাড়িটা কোন দিকে বলতে পারবেন? বধূ মিত্রের বাড়ি বড় রাস্তার উপরে নয়, গলির ভেতরে, অনেক দূরে, শশা পাড়ার মধ্যে দিয়ে যেতে হবে। আপনারা রাস্তা চিনে যেতে পারবেন না। বৃদ্ধের গলায় এমন একটা হতাশার ভাব রয়েছে যে কথা বলতে বিরক্তি ধরে যাচ্ছিল। তাও যতটা সম্ভব ভালোভাবেই বললাম, আপনি রাস্তা বলে দিন, আমরা চলে যেতে পারবো। বৃদ্ধ আমাদের দিকে খানিকক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, পারবেন না। এবার আমি বুড়োটাকে একটা খারাপ কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই দোকানের মধ্যে থেকে আরও একটা লোক বাইরে বেরিয়ে এলো। বুড়ো তাকে কি একটা ইশারা করতে সে এসে আমাদের সামনে দাঁড়ালো। তারপর হঠাৎ হাঁটতে শুরু করলো। ওর নাম নিমাই, ওই আপনাদের নিয়ে যাবে। ধন্যবাদ। আমি ধন্যবাদ জানিয়ে টর্চ জ্বালিয়ে তাড়াতাড়ি নিমাইয়ের পিছু নিলাম। এই নিমাই লোকটা যেন ঝড়ের বেগে এগিয়ে চলেছে। টর্চ নিয়ে ওর পেছন পেছন যেতে আমরা হিমশিম খাচ্ছি। আমার মনে কেমন একটা চাপা অস্বস্তি হচ্ছিল, সেটা অনেকক্ষণ থেকেই। হঠাৎ নিমাই রাস্তার ডান দিকে নেমে যেতেই সেটা আরো বেড়ে গেল। ছোটবেলায় একটা কথা শুনেছিলাম, গ্রামের লোকের অন্ধকারের চোখে মানিক জ্বলে। সেই কথাটা কি তবে মিথ্যে নয়? ঘুটঘুটে অন্ধকারের মধ্যে এক হাত দূরের জিনিসও যেখানে দেখা যাচ্ছে না, সেখানে নিমাই কি করে এমন তরতর করে এগিয়ে যাচ্ছে? হতে পারে এখানকার সমস্ত রাস্তাঘাট অলিগলি সবর চেনা, কিন্তু তাও এতটা নিশ্চিন্তভাবে কি করে হেঁটে যাচ্ছে লোকটা? একটু পরেই হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালো। এক মুহূর্তের জন্য চারিদিকে আলো খেলে গেল। সেই অল্প সময়টুকুর মধ্যে চোখের সামনে আমি দেখলাম এক ভয়াবহ দৃশ্য। আমাদের সামনে হেঁটে চলেছে নিমাই, আর সে যত এগোচ্ছে ততই তার শরীর থেকে খসে খসে পড়ছে টুকরো টুকরো চামড়া আর মাংস। একটা সাপ যেমন ভাবে খোলস ছেড়ে বেরিয়ে আসে, ঠিক তেমন ভাবেই নিমাইয়ের শরীরটার ভেতর থেকে ক্রমশই উদ্ভাসিত হচ্ছে একটা সাদা নরকঙ্কাল। তার সেই ভয়ঙ্কর রূপের মুখটা আমাদের দিকে তাকানো মাত্রই আমাদের বুকের রক্ত জমাট বেঁধে গেল। নিমাইয়ের একটা চোখের পাতা নেই, আর অন্য চোখটার জায়গায় রয়েছে একটা কালো গহ্বর। তার ঠোঁটবিহীন মুখের ঝকঝকে ধারালো দাঁতের শাড়ির ফাঁক দিয়ে লকলকে আগুনের শিখার মতন একটা লম্বা জিভ একবার বেরিয়ে আসছে, আরেকবার ভেতরে ঢুকে যাচ্ছে। আমার প্রশ্নের উত্তরটা আমি এতক্ষণে পেয়ে গেছি। নিমাই মানুষ নয়, ও একটা কদাকার রক্ত লোলুপ অন্ধকারের জীব। তাই অন্ধকারে পথ চলতে ওর কোনো অসুবিধা হয় না। এই দৃশ্য চোখের সামনে দেখতে পেয়ে আমাদের পাগুলো নিজে থেকে যেন মাটির রাস্তায় গেঁথে গেল। আর সামনে এগোনো যে ঠিক নয় সেটা বোঝাই যাচ্ছে। পিছন ফিরে দৌড়লেও কি ওই ভয়ঙ্কর আমাদের রেহাই দেবে? জানি না। আমার মাথার মধ্যে সমস্ত চিন্তা ভাবনা কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। আমরা সবাই
প্রচণ্ড ভয়ে কাঠ হয়ে গেছি। একটা শব্দ আমাদের কারোর মুখ থেকে যেন বেরোতে চাইছে না। অনেকক্ষণ থেকেই একটা অল্প স্বল্প মেঘের ডাক শোনা যাচ্ছিল। এবার হঠাৎ জোরালো সাদা আলোয় চারিদিক ভরে উঠল এবং প্রায় সঙ্গে সঙ্গেই একটা কান ফাটানো শব্দের ধাক্কায় আমি মাটিতে ছিটকে পড়লাম। মনে হলো যেন কেউ আমার কানের মধ্যে 1000টা কামান একসঙ্গে দেগে দিয়েছে। সেই প্রচণ্ড শব্দে আমার মাথার শিরাগুলো যেন ছিঁড়ে গেল। আমার চোখের দৃষ্টি ক্রমশই ঝাপসা হয়ে এলো। আবছাভাবে আমি দেখতে পেলাম রাস্তার পাশে দাঁড়ানো একটা বড় গাছে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং জ্বলন্ত অবস্থাতে সেটা রাস্তার উপর হুড়মুড়িয়ে পড়েছে। আর তারপরেই চারিদিকের অন্ধকার পৃথিবীটা যেন একটা প্রকাণ্ড হাঁ করে আমার চেতনাকে গিলে ফেলল। আমি 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 ধীরে ধীরে জ্ঞান হারালাম। আমি চোখ খুলে প্রথমেই দেখতে পেলাম একটা ঝাড় লণ্ঠন আমার মাথার অনেক উপরে ঝুলছে। আস্তে আস্তে মাথাটা তুলে আমি আশেপাশে চোখ বোলালাম। আমি আপাতত শুয়ে আছি একটা সুদৃশ্য ঘরের বিছানায়। ঘরটা আয়তনে যথেষ্ট বড়। একটা বাস্কেটবল কোর্ট অনায়াসেই বানানো যায় এখানে। ঘরের একদিকে একটা বিশাল আয়না, আর তার পাশেই একটা বইয়ের আলমারি। অনেক পুরনো বই রয়েছে তাতে। ঘরের অন্য দিকটায় একটা বড় টেবিল, আর তার উপর ঝুড়িতে নানান রকমের ফলমূল সাজানো রয়েছে। আমি কি কোনো রাজপ্রাসাদে রয়েছি এখন? চারিদিকের জিনিসপত্র দেখে তো সেই রকমই মনে হচ্ছে, কিন্তু আমি আমি এখানে এলাম কি করে? এর আগে আমি কোথায় ছিলাম? এইসব ভেবে যখন কোনো কুলকিনারা পাচ্ছি না, তখন হঠাৎ ঘরের মধ্যে একজন মানুষের আবির্ভাব ঘটল। তার বেশভূষা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। লোকটার পরনে একটা লাল চেলির কাপড় আর একটা হলুদ চকচকে উত্তরীয়। গলায় একটা বড়সড় রুদ্রাক্ষের মালা আছে। তার মাথাটা ন্যাড়া আর নিখুঁতভাবে কামানো। গোঁফ দাড়িও প্রায় নেই বললেই চলে। সব থেকে বেশি অদ্ভুত ব্যাপারটা হলো লোকটার চোখের ওপরের বড় নেই, আর চোখের মণিগুলো গাঢ় বেগুনি রঙের। মানুষের চোখ অনেক রকম হয়, কালো, খয়েরি, নীল, সবুজ, কিন্তু বেগুনি রঙের কি হয় কে জানে। ক্রোমোজোম আর জিনের জন্য মানুষের মধ্যে কত আশ্চর্য ব্যাপারই না দেখা যায়। এটা হয়তো সেরকমই কিছু একটা হবে। তবে এই রকম অদ্ভুত দর্শন লোককে আমি আগে কখনো দেখেছি বলে আমার মনে হচ্ছে না। বিছানা থেকে নামতেই পায়ে মার্বেল পাথরের শীতল স্পর্শ পেলাম। লোকটা আমার দিকে তাকিয়ে গম্ভীর অথচ শান্ত বিনয়ী গলায় বলল, দয়া করে ওই বস্ত্র পরে আমার সঙ্গে আসুন। আপনার পুরনো পোশাকটা খুলে ওই গামলার মধ্যে রেখে দিন। আমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কিন্তু লোকটার অমন বৌদ্ধ সন্ন্যাসীদের মতন চেহারা আর বেগুনি চোখ দেখে আমি এতটাই হতবাক হয়ে গেছিলাম যে কোনো রকম কোনো প্রশ্ন আমার গলা দিয়ে বেরোলো না। তাছাড়া লোকটা এই দয়া করে শব্দগুলো বললেও ওর গলার স্বরে একটা অস্পষ্ট আদেশের ইঙ্গিত ছিল। তাই আমি আমার পায়জামা আর পাঞ্জাবি ছেড়ে ঘরের টেবিলের ওপর রাখা লাল চেলির কাপড় আর হলুদ উত্তরীয়টা গায়ে জড়িয়ে নিলাম। তারপর আমার পাজামা পাঞ্জাবিটা একটা লাল গামলার মধ্যে রাখতেই তাতে আগুন জ্বলে উঠল। হায় হায়, আমার অত সাধের পাঞ্জাবি আগুনে পুড়ে যাচ্ছে দেখে আমি তাড়াতাড়ি সেটা হাত বাড়িয়ে তুলে নিতে গেলাম, কিন্তু তার আগেই
আগুনের লেলিহান শিখা সেটাকে একটা কালো ছাইয়ে পরিণত করে ফেলল। তারপর আমার চোখের সামনে সেই ছাই একেবারে অদৃশ্য হয়ে গিয়ে গামলাটা আবার সেই আগের মতন হয়ে গেল। এখন সেটার দিকে তাকালে একটু আগেই সেখানে ঘটে যাওয়া সেই অলৌকিক কাণ্ডের কোনোই অস্তিত্ব টের পাওয়া যায় না। এটা কি করে সম্ভব? গামলার মধ্যে কি সোডিয়াম বা ওই ধরনের কিছু ছিল? কিন্তু তাহলে সেটা এতক্ষণ জ্বলে ওঠেনি কেন? আর পোড়া ছাইটা অমনভাবে অদৃশ্য হয়ে গেল কি করে? আমি গামলার ভেতরে হাত বোলালাম, সেটা একেবারে ঠান্ডা। অথচ একটু আগেই এটা ছিল একটা জ্বলন্ত উনুন। এমনও হতে পারে, কে জানি। রসায়নবিদ্যার পণ্ডিতরা হয়তো এই ঘটনার ব্যাখ্যা দিতে পারবেন। লোকটা আবার আমায় ডাকল, আমার সঙ্গে আসুন। এবারের কথাটা কোনো অনুরোধ নয়, হুকুম, যেটা আমাকে তামিল করতেই হবে। লোকটার সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। বাইরে একটা লম্বা টানা বারান্দা, এবং সেটাও বলাই বাহুল্য সুন্দরভাবে সাজানো। একটা বড় লাল কার্পেট বিছানো রয়েছে মেঝেতে। ছোট বড় নানান রকম ঝাড় লণ্ঠন ঝুলছে ছাদ থেকে। দুদিকের দেওয়ালে অজস্র অয়েল পেন্টিং। তবে সবই প্রাকৃতিক দৃশ্য, কোনো মানুষের প্রতিকৃতি তাতে নেই। পুরো বারান্দা জুড়ে একটা হালকা মিষ্টি অচেনা গন্ধ ভেসে বেড়াচ্ছে। 2 হাত ছাড়া ছাড়া একটা করে ঘর রয়েছে, কিন্তু সবকটা ঘরের দরজাই বন্ধ। কি আছে এই ঘরগুলোতে? বারান্দার একেবারে শেষ প্রান্তে বাঁদিকের একটা ঘরের দরজার সামনে এসে আমরা দাঁড়ালাম। লোকটা দরজা খুলে ভেতরে ঢুকে আমায় উদ্দেশ্য করে বলল, আসুন। আমিও ভিতরে ঢুকলাম। কিন্তু এ কোথায় এলাম? আমার দুদিকে রয়েছে পাথরের দেওয়াল, এবং তার খাঁজে খাঁজে আটকানো রয়েছে জ্বলন্ত মশাল। সামনে দেখতে পাচ্ছি একটা এবড়ো খেবড়ো পাথরের সিঁড়ি নিচের দিকে নেমে গেছে, এবং সেটার কয়েকটা ধাপ বাদে বাকিগুলো ঘন অন্ধকারের চাদরে ঢাকা। এত সাজানো গোছানো রাজবাড়ির মতন জায়গার মধ্যে এইরকম একটা প্রাচীন পাথুরে গুহা কি করে থাকতে পারে? হঠাৎ আমার মাথায় কতগুলো খারাপ সম্ভাবনা উড়ে এলো। এই অদ্ভুত লোকটার কোনো খারাপ মতলব নেই তো? হয়তো আমাকে এখানে বন্দি করে রাখতে চায়, কিংবা কিংবা আমায় মেরেও ফেলতে পারে। এই লোকটার আরো সঙ্গী সাথী আছে নিশ্চয়ই। এক্ষুনি হয়তো তারা আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমার গলাটা টিপে ধরবে। কিভাবে জানি না, আমার মনের কথাটা বোধহয় লোকটা বুঝতে পেরে গেল। সে বলে উঠল, আমার সঙ্গে আসুন, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমাদের গুরুদেব আপনার জন্য অপেক্ষা করছেন, তিনি আপনার সব প্রশ্নের উত্তর দেবেন। লোকটার কথায় আমি ভরসা তো পেলামই না, উপরন্তু মনের ভেতর একটা সন্দেহের কাঁটা সমানে খচখচ করে বিঁধতে লাগলো। কিন্তু তাও কোনো এক অদৃশ্য শক্তির অমোঘ আকর্ষণে আমি লোকটার সঙ্গে সামনের সিঁড়িতে পা দিলাম। দেওয়ালের খাঁজ থেকে একটা মশাল খুলে নিয়ে সেটার আলোয় লোকটা নামতে লাগলো সিঁড়ি বেয়ে, এবং আমিও তাকে অনুসরণ করে নেমে যেতে লাগলাম এক অচেনা পাতাল ঘরে। একটা সময় পায়ের নিচের সিঁড়ি শেষ হলো। এখানে একটা পাথরের চাতাল রয়েছে, সামনেই একটা বিরাট বড় 2 পাল্লার পাথরের দরজা। আমরা তার কাছে গিয়ে দাঁড়াতেই সেটা খুলে গেল। ভেতরে ঢোকার পর আমি আরেকটা লোক দেখলাম, যার বেশভূষা আমার সঙ্গে আসা সেই লোকটার মতন। কোথা থেকে যেন সে বেরিয়ে এসে আমার মুখের সামনে একটা গ্লাস ধরল। বলাই বাহুল্য গ্লাসটা পাথরের, এবং তার মধ্যে একটা লালচে বাদামি তরল পানীয় রয়েছে। আমার সঙ্গের লোকটা আমাকে বলল, এই দৈব পানীয় পান করে নিজেকে শুদ্ধ করে নিন। আমি বিনা বাক্য ব্যয়ে গ্লাসে চুমুক দিলাম, আর সঙ্গে সঙ্গে আমার জিভটা একেবারে পুড়ে গেল।
কারণ জিনিসটা বেশ গরম। যদিও স্বাদটা নেহাত মন্দ নয়, অনেকটা আপেলের রসের মতন। দৈব পানীয়টুকু খাওয়া হয়ে গেলে পর আমার হাত থেকে গ্লাসটা নিয়ে দ্বিতীয় লোকটা চলে গেল। আমার সঙ্গী তখন বলল, আসুন, গুরুদেব আপনার অপেক্ষায় রয়েছেন। এই বলে সে ডান দিকে ঘুরে সামনের একটা বড় ঘরে ঢুকল। আমিও তাকে অনুসরণ করে সেই ঘরে ঢুকে কিছুক্ষণের জন্য কিছুই দেখতে পেলাম না। এই ঘরটা বাকি জায়গাগুলোর মতন অতটা অন্ধকার নয়। একটা উজ্জ্বল হলুদ আলোয় ঘরটা ভরে আছে। অনেকক্ষণ আলো আঁধারিতে থেকে হঠাৎ করে এরকম একটা আলোকময় জায়গায় এসে আমার চোখ একেবারে ধাঁধিয়ে যাওয়ার জোগাড় হলো। আস্তে আস্তে আমার দৃষ্টি পরিষ্কার হলে আমি দেখতে পেলাম আমাদের সামনে একটা উঁচু বেদির ওপর বসে রয়েছেন একজন মানুষ। এনার মাথাটাও কামানো এবং চোখের ওপর ভুরু নেই। গলায় 4-5টা রুদ্রাক্ষের মালা এবং আরো নানান রঙিন পাথরের মালা ঝুলছে গলার থেকে। পরনে অন্যদের মতোই লাল চেলির কাপড়, শুধু এনার উত্তরীয়টা গাঢ় খয়েরি রঙের। বলিষ্ঠ গড়ন, গায়ের রং তামাটে, বয়সটা আন্দাজ করা ভারী শক্ত। ওই 65 হতে পারে, আবার 45 হওয়াটাও অসম্ভব কিছু নয়। ধ্যান মগ্ন হয়ে বসে আছেন আসন পিড়ি অবস্থায়। আমাদের পায়ের শব্দে ধীরে ধীরে চোখ খুললেন তিনি। আমি দেখলাম এনারও চোখের মনির রং গাঢ় বেগুনি। কেন জানি না আমার মনে হলো ওই গাঢ় বেগুনি মণিযুগল যেন তীব্র তেজে ধক ধক করে জ্বলছে। আমার দিকে তাকিয়ে শান্ত অথচ গম্ভীর দৃপ্ত কণ্ঠে তিনি বললেন, মাতৃমন্দিরে আপনাকে স্বাগতম। আপনি খুবই দুর্বল। মায়ের আরতির সময় হয়েছে। আরতির পর ভোগ প্রসাদ খেয়ে আপনি বিশ্রাম নেবেন। আগামীকাল আমি আপনার সঙ্গে কথা বলবো। এনার গলার স্বরে হয়তো কোনো জাদু ছিল। আমি তো কোনো কথা বললামই না, বরং মন্ত্রমুগ্ধের মতন তাঁর দিকে তাকিয়ে রইলাম। নিজের আসন ছেড়ে বেদি থেকে নেমে এসে আমার পাশে দাঁড়িয়ে তিনি বললেন, চলুন মায়ের কাছে যাই। আমরা সেই ঘর থেকে বেরিয়ে আবার বাঁ দিকে এলাম। এদিকে আর ঘর নেই, তার বদলে রয়েছে একটা বিরাট গর্ভগৃহ। সামনে প্রকাণ্ড এক মাতৃমূর্তি। কিন্তু এ কি ভয়ানক চেহারা! এ কি দেবী না দানবী? মূর্তিটি লম্বায় প্রায় 13 ফুট এবং চওড়ায় তার দ্বিগুণেরও কম নয়। মূর্তিটার ঠিক পিছনেই রয়েছে একটা বিরাট বড় অগ্নিকুণ্ড এবং তার মধ্যেকার জ্বলন্ত আগুনের শিখা কোনো আশ্চর্য উপায়ে মূর্তির মাথার পিছনেও উঁকি দিচ্ছে। এই আগুনের জন্য পুরো গর্ভগৃহ এক রক্তাভ কমলা রঙে আলোকিত হয়ে আছে এবং এর তাপ একটা গরম চাটুর মতোই উত্তপ্ত। কিন্তু মূর্তির চেহারা ভালো করে লক্ষ্য করলেও এই গনগনে আগুনের তাপের মধ্যে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও বুকের রক্ত যেন হিম হয়ে যায়। মূর্তিটির মুখ 6টি, 4টি পাশাপাশি এবং এই 4টির মাথার উপরে পরপর নেমে এসেছে আরো 2টি মুখ। একেবারে সামনের মুখটির রং সাদা, দন্ত বিকশিত এবং চোখের ওপরে কুঁচকানো ভ্রু রাগ আর বিরক্তির স্পষ্ট একটা ছাপ এঁকে দিয়েছে। ডান পাশের 2টি মুখের একটি প্রায় প্রথমটির মতো, শুধু ভ্রু কুঁচকানো নয়, তার পাশের মুখটির রং ঘন কালো এবং মা কালীর মতন সেই মুখ থেকে একটা জিভ বাইরে বেরিয়ে এসেছে। বাঁ দিকের অভিব্যক্তিহীন মুখটির রং টকটকে লাল। উপরের যে 2টি মুখ সিঁড়ির মতো নেমে এসে এই 4টি মাথার সঙ্গে যুক্ত হয়েছে তাদের রং সাদা এবং তারা গভীর শান্তির প্রতীক। প্রতিমার গাত্র কৃষ্ণবর্ণ, 12টি হাতের 11টিতে ত্রিশূল, শঙ্খ ইত্যাদি অস্ত্রশস্ত্র।
এবং ডান পাশের সব থেকে উপরের হাতটিতে ধরা আছে একটি তীক্ষ্ণ ফলাযুক্ত দণ্ড, যার আগার দিকে আটকে আছে 3টি ছোট্ট মরার খুঁড়ি। প্রতিমার গলায়, কোমরে এবং প্রত্যেক হাতের বাজুবন্ধ, চুরির জায়গা, পায়ের নুপুর এসবের বদলে রয়েছে ফনা তোলা হিলহিলে কয়েকটা সাপ। প্রতিমার নির্মাঙ্গ ঢেকে রেখেছে কারুকাজ করা সোনালী বস্ত্র। উপরের অংশ সম্পূর্ণ অনাবৃত। পদ্মাসনে দেবী বসে আছেন একটি দেহের উপর। খুব ভালোভাবে না দেখলে সেটি একটি প্রাণহীন মানবদেহ বলে ভুল হবে। আমি যতক্ষণ ভয়ে বিস্ময়ে বিমূঢ় হয়ে তাকিয়েছিলাম সেই মাতৃমূর্তির দিকে, ততক্ষণে সেই গুরুদেব মূর্তির সামনে বসে পুজো শুরু করে দিয়েছেন। কি এক দুর্বোধ্য ভাষায় গম্ভীর অথচ উচ্চ কণ্ঠে মন্ত্রপাঠ করে চলেছেন তিনি। কিছুক্ষণ পরে তিনি আদেশ করলেন, মায়ের ভোগ নিয়ে এসো। সঙ্গে সঙ্গে দুইজন সেই রকমই অদ্ভুত দর্শন লোক দুটো বিরাট থালায় করে লাল চেলির কাপড়ে ঢাকা কিছু একটা জিনিস নিয়ে এলো। গুরুদেবের ডান পাশে থালা দুটো রেখে দিয়ে তারা আবার পিছিয়ে এলো। আবার শুরু হলো মন্ত্রোচ্চারণ এবং ওই ঢাকা দেওয়া থালার মধ্যে থেকে ঠিক 3 বার হাতের মুঠোয় কিছু একটা নিয়ে মূর্তির পিছনের আগুনে নিক্ষেপ করলেন তিনি। একটু পরে গুরুদেব আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে আমার দিকে হাসি মুখে এগিয়ে এলেন। তারপর বললেন, পুজো হয়ে গেছে, এবার চলুন ভোজন কক্ষে বসে দেবীর মহাপ্রসাদ খেয়ে আমরা আমাদের শরীরকে শীতল করি। আমি অবাক হয়ে শুধু একটা কথাই ভাবছিলাম, এতক্ষণ ওই আগ্নেয় মূর্তির সামনে বসে পুজো করা সত্ত্বেও ওনার শরীরে এক বিন্দুও ঘাম নেই। অন্যরাও সবাই একই রকম ভাবেই দাঁড়িয়ে আছে। আশ্চর্য, এদের কি গরম লাগে না? আমি একাই শুধু ঘেমে নিয়ে একসা হয়ে গেছি। মাতৃমন্দিরের গর্ভগৃহের পাশেই ভোজন কক্ষ। বলা বাহুল্য এর আকার আয়তন কিছু কম নয়। ঘরের মাঝখানে একটা বিরাট টেবিল, যেটাকে ঘিরে কম করে হলেও 20 জন একসঙ্গে বসতে পারে। লাল কাপড়ে ঢাকা টেবিলের ওপর রয়েছে নানান রকম আকারের ঢাকা দেওয়া সব বাসনপত্র এবং টেবিলের চারপাশে বসার জন্য রয়েছে সাদা ও ছাই রঙের মাঝারি এক অদ্ভুত রঙের চেয়ার, যেগুলোকে দেখে কাঠের বলেই মনে হচ্ছে, কিন্তু জিনিসটা স্পর্শ করে কাঠ বলে মনে হলো না। একটু বেশি যেন শক্ত আর খটখটে, যেন কোনো প্রাণীর হাড়। এসব ভাবছি এমন সময় গুরুদেবের গম্ভীর আদেশ শুনতে পেলাম, সবাই বসো। অন্যদের দেখা দেখি আমিও টেবিলের এক প্রান্তে বসে পড়লাম। ঠিক পাশের চেয়ারটিতে বসলেন গুরুদেব। এতক্ষণে আমি বুঝেছি যে এনারা সকলেই মাতৃ সাধক। আমাদের প্রত্যেকের সামনে একটা করে কলা পাতা রেখে দেওয়া হলো। গুরুদেবের গম্ভীর কণ্ঠ পুরো ঘরে ছড়িয়ে পড়ল, এসো, এবার আমরা সবাই মায়ের নাম নিয়ে খাওয়া শুরু করি। তারপরে আমাকে এবং ঘরের প্রতিটি বস্তুকে কাঁপিয়ে সমস্ত সাধক একসঙ্গে চেঁচিয়ে উঠল। গুরুদেব আমার দিকে তাকিয়ে বললেন, আপনি খাওয়া শুরু করুন। এরপর শুরু হলো খাওয়া দাওয়া। মোটা চালের গরম বাদামি রঙের ভাত আর একটা তেতো তরকারি, যেটা খেতে অনেকটা মাছের তেলের মতো, কিন্তু যেন একটু আলাদা। তফাৎটা ঠিক কোথায় আমি ধরতে পারলাম না। এরপরে পাতে এসে পড়ল মাংস। খেতে অত্যন্ত সুস্বাদু, কিন্তু ক্ষেত্রেও আমার মনের ভিতর যেন কেমন একটা অস্বস্তি টের পেতে লাগলাম আমি। মাংস খেতে বরাবরই আমি খুব ভালোবাসি। মুরগি আর পাঁঠা ছাড়াও হাঁস, ভেড়া, এমনকি বাঁদর আর শুয়োরের মাংসও খেয়েছি। একবার তো না জেনে গরুর মাংস খেয়ে ফেলেছিলাম, কিন্তু তাদের সাথে আজকের এই মাংসের যেন কোনোই মিল নেই। মাংসটা খুব মিষ্টি
আর হাড়গুলো যেন বড্ড চেনা। কোথায় যেন দেখেছি আমি এর আগে ঠিক এইরকমই হাড়। হ্যাঁ, ছোটকার গ্রেস অ্যানাটমি বইতে। খেতে খেতে খেয়াল করলাম মাতৃমূর্তির সামনে যে 2 থালা ভোগ দেওয়া হয়েছিল তার একটা এই টেবিলেই রয়েছে। এক হাত বাড়িয়ে সেই থালার ওপর থেকে ঢাকা দেওয়া কাপড়টা সরিয়ে দিলেন স্বয়ং গুরুদেব, এবং ঘরের মধ্যে উপস্থিত সকলেই আমি ছাড়া আনন্দে একটা কোলাহল করতে লাগলো। কিন্তু এ কি সত্যি দেবতার প্রসাদ? থালার উপর রয়েছে একটা নরমুন্ডু, তার মাথায় চুল নেই, আরো পরিষ্কার করে বলতে গেলে বলতে হয় তার ভ্রু জোড়ার উপরের কপাল এবং ব্রহ্ম তালুর কোনো অস্তিত্বই নেই। একটা ফুলদানি বা হাঁড়ির সঙ্গে সেই নরমুণ্ডের আকৃতির কোনো পার্থক্য নেই। 2টো চোখের জায়গায় চোখের গর্ত থেকে বেরিয়ে এসেছে 2টো লাল শুকনো লঙ্কা। মুখটা খোলা, আর সেই হাঁ করা মুখের ভিতর ঠেসে ভরা রয়েছে টমেটো, পেঁয়াজ ইত্যাদি। সমস্ত সাধকরা সেই নরমুণ্ডকে টুকরো টুকরো করে ভেঙে নিজেদের পাতে তুলে নিতে লাগলো। এই ভয়াবহ দৃশ্য সহ্য করতে না পেরে আমি চেয়ার সমেত উল্টে পড়ে যাওয়ার আগে একটা জিনিস দেখতে পেলাম। নরমুণ্ডের ডান চোখের পাশে 2টো আঁচিল, একটা লাল, অন্যটা কালো। হয়তো এই পৃথিবীতে অনেক মানুষের মুখেই ওই রকম বৈশিষ্ট্য থাকতে পারে, কিন্তু আমার পরিচিত মানুষদের মধ্যে একজনেরই আছে, অথবা বলা উচিত ছিল, কারণ আমার সেই বিশেষ পরিচিত ব্যক্তিটির নাম অতীন পাল। শুনছেন শিউলি কুঞ্জের মরণ রাত। আমাদের পরিবেশনায় সাজানো এই গল্পগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শোনা যাক এই গল্পের পরবর্তী অংশ। হ্যাঁ, আমার বন্ধু অতীন, যার মাথাটা আমার চোখের সামনে চিবিয়ে খাচ্ছে কিছু কিছু ক্ষুধার্ত মানবরূপী নরখাদক রাক্ষস। হঠাৎ আমার মাথার মধ্যে অনেকগুলো কথা একসঙ্গে ভিড় করে এলো। আমি, চিন্ময়, অতীন, আমরা 3 জনেই বেরিয়েছিলাম আমাদের আরেক বন্ধু সোমনাথের বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে। তারপর রাস্তায় অঘটন এবং শেষে বজ্রপাতের শব্দে আমার জ্ঞান হারানো। সমস্তটা আমার মনে পড়ে গেল। আমার বন্ধুরা গেল কোথায়? অতীনের মতো চিন্ময়ও কি এইরকম সাংঘাতিক পরিণতির শিকার হয়েছে? আচমকা আমার মাথাটা ফাঁকা হয়ে গেল। আমার সমগ্র চেতনার মধ্যে কে যেন একটি মাত্র কথা পেরেক দিয়ে গেঁথে দিল, এরা অতীব ভয়ঙ্কর লোক, প্রাণ বাঁচাতে হলে পালাও। আমি মুখ তুলে দেখলাম মরাখেকো শকুনের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে মাতৃ সাধকরা। তাদের চোখের গাঢ় বেগুনি রঙের মণিগুলো অস্বাভাবিক রকম উজ্জ্বল হয়ে উঠেছে। ওই চোখগুলো যেন আমায় গিলে খেতে চাইছে। না 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 না, আর 1 সেকেন্ডও এখানে থাকা উচিত নয়। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে আমি ঘরের দরজার দিকে ধেয়ে গেলাম। তারপর দরজা পেরিয়ে আমি ছুটতে শুরু করলাম। সামনে বাঁ দিকে সেই অন্ধকারময় সিঁড়ি। আমি লাফিয়ে লাফিয়ে সিঁড়ির ধাপগুলো উঠতে লাগলাম। কয়েকটা ধাপ ওঠার পরেই বুকের মধ্যে একটা দারুণ যন্ত্রণা আমায় মনে করিয়ে দিল আমার সব থেকে বড় দুর্বলতা, যার জন্য আজ হয়তো আমাকে আমার পৈতৃক প্রাণটা চিরকালের জন্য খোয়াতে হবে। মুহূর্তের মধ্যেই আমার মানস চোখে ভেসে উঠল আমার ছোটবেলার সেই দিনগুলো।
যখন অন্যান্য সমবয়সী ছেলে মেয়েদের মতো আমি ছোটোছুটি লাফালাফি করতে পারতাম না, বরং বেশি জোর দিয়ে এসব করতে গেলে আমার সর্বাঙ্গ থর থর করে কাঁপত, আমার হাঁফ ধরত এবং অস্বাভাবিক যন্ত্রণায় আমার চোখ মুখ বিকৃত করে আমি প্রায় অজ্ঞান হয়ে পড়তাম। অনেক ডাক্তার দেখিয়ে আমার বাবা মা জানতে পেরেছিলেন আমার হৃৎপিণ্ডের বাইরের দিকে ঝুলে আছে একটা ছোট্ট মাংসপিণ্ড বা টিউমার। এই রকম সমস্যার সঠিক চিকিৎসা ব্যবস্থা তখন ভারতবর্ষে ছিল না। তবুও একমাত্র ছেলেকে সুস্থ করে তোলার আশায় বিস্তর খরচাপাতি করে আমার বাবা মা একটি নামী হাসপাতালে আমার হার্ট অপারেশনের বন্দোবস্ত করে। এক্ষেত্রে আমার হৃদযন্ত্র বরাবরের জন্য বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাই ছিল বেশি, কিন্তু ভগবানের দয়ায় আমি বেঁচে যাই। যদিও তাতে লাভ কিছুই হয়নি, কারণ হাসপাতালের ডাক্তারবাবুরা বাবা মাকে পরিষ্কার জানিয়ে দেন যে আজীবন আমাকে দৌড়োদৌড়ি, এমনকি জোরে হাঁটা বা চেঁচিয়ে কথা বলা, অর্থাৎ এমন কোনো কাজ যাতে হৃদযন্ত্রের ওপর চাপ পড়ে, তার থেকে দূরেই থাকতে হবে। কিন্তু প্রকৃতির নিয়ম, শিশু কিশোররা যে পথে বাধা পায় সেই পথেই আরও বেশি করে পা বাড়ানোর জন্য তাদের মন আনচান করে ওঠে। আমার ক্ষেত্রেও সেই নিয়মের ব্যতিক্রম হয়নি। একদিন সমস্ত নিষেধাজ্ঞা ভুলে গিয়ে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে নেমে পড়েছিলাম। ঠিক 10 মিনিটের মাথায় দ্বিতীয় গোল করতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে বুকের মধ্যে কে যেন লোহার সাঁড়াশি দিয়ে চেপে ধরল আমার হৃৎপিণ্ডটা, এবং তারপরেই কেঁচোর মতন কুঁকড়ে গিয়ে আমার শরীরটা বর্ষার জল কাদা ভরা মাঠের মধ্যে ধরাশায়ী হলো। 3 দিন পরে হাসপাতালে আমার জ্ঞান ফিরেছিল। চোখ খুলে মা বাবার যে ক্লান্ত আর অসহায় রুগ্ন চেহারা দেখেছিলাম তা আমি কোনোদিনও ভুলব না। আজ সেই ঘটনার এত বছর পরে হয়তো আমার জন্মগত রোগের জন্যই আমি মৃত্যুর স্বরূপটা নিজের জীবনের বিনিময়ে চাক্ষুষ করতে পারব। সিঁড়ির আরেকটা ধাপ যেন পাহাড়ের মতন উঁচু। না না, যতই কষ্ট হোক না কেন আমাকে উঠতেই হবে। এই অন্ধকূপের মধ্যে নৃশংস নরখাদকের খাদ্য আমি হতে চাই না। মৃত্যু ভয় হয়তো মানুষকে একটা আলাদা জীবন শক্তি দান করে যায়, যার জোরে মানুষ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে থাকে। তাই অমানসিক কষ্ট পেয়েও আমি সিঁড়ি শেষ করে সেই ছবি আর ঝাড় লণ্ঠন দিয়ে সাজানো সুন্দর বারান্দাটায় ফিরে আসতে সক্ষম হলাম। ততক্ষণে দম একেবারে আটকে গেছে আমার। খক খক করে খানিকটা কাশি হলো, মুখ থেকে কি যেন পড়ল। আমি মেঝেতে তাকিয়ে দেখলাম খানিকটা রক্ত। তারপর ধূপ ধাপ করে আমার আশেপাশে কয়েকটা শব্দ হলো। শব্দের উৎস খোঁজার জন্য একটু এদিক ওদিক মাথা ঘোরাতে আমি যা দেখলাম তাতে আমার মরণাপন্ন হৃৎপিণ্ড এক লাফে গলার কাছে উঠে আসতে চাইল। এই পাতাল গহ্বরে আসার আগে বারান্দার দুপাশে যে বন্ধ দরজাগুলো দেখেছিলাম সেগুলো এখন অতি সন্তর্পণে ফাঁকা হচ্ছে, এবং সেই ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসতে চাইছে সরু গাছের ডালের মতো লিকলিকে জীর্ণ কয়েকটা মিশমিশে কালো হাত। সেই হাতগুলোর প্রত্যেক আঙুলের ডগায় রয়েছে তীক্ষ্ণ ইঞ্চি খানেক লম্বা নখ। হে ঈশ্বর, এ আমি কি করলাম? তাজা রক্তের গন্ধ ছড়িয়ে এই নরকের কীটগুলোকে জাগিয়ে তুলে কেন কেন আমার জীবন অবসানের পথকে আরো ভয়ঙ্কর করে তুললাম? প্রিয় বন্ধুদের হারানোর শোক, বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা আর আসন্ন মৃত্যু ভয় সব একসঙ্গে যেন আমাকে উন্মাদ করে ফেলল। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আমি ছুটতে লাগলাম। হাঁপড়ের মতন ওঠানামা করতে লাগলো আমার বুক। আমার হৃৎপিণ্ডটা যেন বেরিয়ে আসতে চাইল, কিন্তু আমি থামলাম না।
মরতে হলে রাস্তার উপর মানুষের মাঝে মরব, কিন্তু এই প্রেতপুরীতে কখনোই নয়। সিংহের গর্জনের সঙ্গে শেয়ালের সমবেত কণ্ঠে হুক্কা হওয়ার চিৎকার আর ময়ূরের কর্কশ ডাক মিশে গেলে কেমন শব্দ হবে আমি জানি না, কিন্তু এই মুহূর্তে ঠিক সেই রকম কিংবা তার চেয়েও ভয়াবহ কোনো জন্তুর শব্দ আমার পিছন ধেয়ে আসছে। পুড়ে যাওয়া চামড়ার বিষাক্ত কটু গন্ধ আমার নিঃশ্বাস প্রশ্বাসে বাধা হয়ে দাঁড়াচ্ছে। চোখে সর্ষে ফুল দেখা বলতে কি বোঝায় আমার জানা নেই, কিন্তু আমার চারপাশ এভাবে ক্রমশ ঘোলাটে আর অস্পষ্ট হয়ে উঠছে, তা আমার মোটেই ভালো লাগছে না। অবশেষে আমি সেই ঘরটার মধ্যে পৌঁছলাম যেখানে আমার জ্ঞান ফিরেছি, এবং সবিস্ময়ে দেখলাম ঘরের আয়নাটা জুড়ে একটা বিরাট জ্যোতির্ময় গোলাকার বৃত্ত তৈরি হয়েছে। আমি আর অগ্র পশ্চাৎ বিবেচনা না করে আয়নাটার দিকে ছুটে গিয়ে সেটার মধ্যে ঢুকে পড়লাম। এবং তৎক্ষণাৎ আমার শরীরটা মুখ থুবড়ে পড়ল। আমি আবার জ্ঞান হারালাম। কতটা সময় চোখ বুজে কাটিয়েছি জানি না। এখন চোখ খুলে আমার সামনে, আমার পাশেই আমি একজনকে বসে থাকতে দেখলাম। মানুষটি একজন দীর্ঘদেহী পুরুষ, পরনে হালকা সবুজ রঙের ফুল হাতা জামা আর ধবধবে সাদা সযত্নে কোঁচানো ধুতি। শরীরের দিকে এক ঝলক তাকালেই বোঝা যায় যে এই দেহে বলের কোনো অভাব নেই। মাথায় লম্বা ঢেউ খেলানো কোঁকড়ানো চুল, যার রং ঘন কালো। চওড়া কপালে একজোড়া মোটা কালো ডাকাতে ভুঁড়ু, এবং তার নিচেই রয়েছে মানুষটির দুটি চোখ। চোখের মণির রং ঘন নীল। চোখের দৃষ্টিতে একসঙ্গে মিশে রয়েছে বুদ্ধিমত্তা, কয়েক ছিটে কৌতুক, স্নেহ, মমতা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিবাদের আগুন। তীক্ষ্ণ নাসিকা এবং দৃঢ়বদ্ধ ওষ্ঠের মাঝে বা পাশে কোথাও দাড়ি গোঁফের কোনো চিহ্ন নেই। ভাঁজ ও বলিরেখা বিহীন মুখে খেলা করছে একটা শিশু সুলভ সরলতা। কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় যে প্রয়োজনে এই মুখ যেমন বজ্র কঠিন হয়ে উঠতে পারে, তেমনি শিকারী বাঘের মতো হিংস্র হয়ে ওঠাটাও অসম্ভব কিছুই নয়। মানুষটির গলায় ঝুলছে একটি স্ফটিকের মালা এবং একটি সোনার চেন। সামনের দিকে বাড়ানো ডান হাতের কবজিতে একটা লাল করে বাঁধা রূপোর তাবিজ এবং অনামিকায় একটি পান্না বসানো আংটি। বাঁ হাতে শুধু একটা কালো ডায়ালের ঘড়ি ছাড়া আর কিছুই নেই। আমি যেমন তন্ময় হয়ে মানুষটিকে দেখছিলাম, তেমনি তিনিও আমার দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়েছিলেন। এবার অত্যন্ত স্পষ্ট উচ্চারণে শান্ত কণ্ঠে তিনি প্রশ্ন করলেন, কেমন বোধ করছো? ভালো। বলার সঙ্গে সঙ্গে আমি ভারী অবাক হয়ে গেলাম। সত্যি তো, আমার নিজেকে এর আগে এত সুস্থ আর চাঙ্গা কখনোই মনে হয়নি। মেস থেকে বেরোনোর পর যত রকম ভয়াবহ ঘটনা ঘটেছে তার একটারও কোনো প্রভাব এখন আর টেরই পাচ্ছি না। যেরকম শারীরিক আর মানসিক ঝড় বয়ে গেছে আমার উপর দিয়ে, তার জের সামলাতে আমার অন্তত 1 মাস শয্যাশায়ী হয়ে থাকার কথা। অথচ আমার মাথা দিব্যি কাজ করছে এবং আমি বেশ বুঝতে পারছি যে আমার শরীরে যেন অসুরের শক্তি ঢুকে পড়েছে। মনে হচ্ছে যেন আমি ইচ্ছে করলে সাঁই সাঁই করে ছুটে যেতে পারি, লম্বা লম্বা লাফ দিতে পারি, অথবা উত্তাল সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়ে অনায়াসেই সাঁতার কাটতে পারি। কি করে এমন অতি আশ্চর্য ব্যাপারটা ঘটল? আমাকে হতবাক হয়ে উঠে বসতে দেখে মানুষটি হো হো করে হাসতে শুরু করলেন।
এমন প্রাণ খোলা হাসি অনেকদিন আমি কাউকে হাসতে দেখিনি। হাসি থামলে আমার দিকে তাকিয়ে একটু যেন কড়া সুরেই তিনি বললেন, খবরদার, মনের ইচ্ছেগুলোকে মনের মধ্যেই চেপে রাখো, নইলে তোমার উৎসাহের ধাক্কা খেয়ে আমার এই ছোট্ট ঘরের জিনিসপত্রগুলোর 12টা বাজবে। তার কথা শুনে আমি চারপাশে একবার চোখ বোলালাম। সত্যি ঘরটা ছোট। আসবাবপত্র বলতে রয়েছে একটা ছোট ড্রেসিং টেবিল। যে খাটে বসে আছি তার পাশেই সেটা অবস্থিত। এছাড়া রয়েছে একটা মাঝারি আকারের কাঠের আলমারি, আর ঘরের এক কোণায় একটা ক্যারাম বোর্ড। টেবিলের ওপর রাখা একটা সুন্দর ফুলদানির মধ্যে টাটকা রজনীগন্ধা ফুলের গন্ধ ঘরের একটি মাত্র জানালার বাইরে থেকে আসা হাওয়ায় চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। ঘরের দেওয়ালে পাশাপাশি টাঙানো রবীন্দ্রনাথ ঠাকুরের এবং মহাদেবের দুটি বড় বড় ছবি। হ্যাঁ, ঠিকই তো, এই ঘরে দৌড়ানো বা লাফানো মোটেই বুদ্ধিমানের কাজ নয়। কিন্তু আমি যে মনে মনে এই রকম চিন্তা করছি সেটা ইনি বুঝলেন কি করে? আন্দাজ নাকি নাকি অন্য কিছু? আমাকে ফের অবাক করে দিয়ে মানুষটি বলে উঠলেন, না হে না, এতে কোনো অদ্ভুত ব্যাপার নেই। তোমার চোখে মুখে যে চনমনে ভাব দেখতে পাচ্ছি তার থেকেই অনুমান করলাম। আপনি আপনি কে? আর আমি আপনার বাড়িতে এলাম কি করে? আমি একজন অতি সাধারণ মানুষ। আমার নাম শ্রীকান্ত বিজয় সান্যাল। তবে এককালে যখন ম্যাজিক দেখাতুম তখন আমার নামের এই 3টে আদ্যক্ষর ছাড়া বাকিটা পাল্টে গিয়ে হয়েছিল SBS, অর্থাৎ সবসে বড়া সিকান্দার। কয়েক বছর হলো অবসর নিয়ে আমার মাতৃদত্ত নামটাকে আবার গ্রহণ করেছি। তবে তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে গেলে যে একটা আস্ত ইতিহাস বলতে হবে হেমেন্দ্র বাবু। এখনো পর্যন্ত এত রকম অবিশ্বাস্য ব্যাপারের মুখোমুখি হয়েছি যে উনি আমার নামটা কিভাবে জানলেন সেটা নিয়ে আর মাথা না ঘামিয়ে আমি উৎসাহের সঙ্গে বললাম, আপনি বলুন না, ইতিহাসের সঙ্গে আমার সম্পর্ক অতি মধুর। SBS হেসে বলল, সে আমি ভালোই জানি, তবে খালি পেটে ইতিহাস জমবে না। দাঁড়াও, আগে একটু উদরপূর্তির ব্যবস্থা করি। বলে উঠে দাঁড়িয়ে ঘর ছেড়ে তিনি বেরিয়ে গেলেন। আমারও আর চুপচাপ শুয়ে বসে থাকতে ভালো লাগছিল না। ঘরের দরজার দিকে এগিয়ে গেলাম গুটি গুটি পায়ে। বাইরে একটা বসার ঘর, ডান দিকে দুটো বড় সোফা এবং সেগুলোর সামনে একটা গোল কাঁচের টেবিল। একদিকের দেওয়ালে একটা বেশ বড় বইয়ে ঠাসা বুক সেলফ, আর তার পাশে টাঙানো আছে একসঙ্গে অনেক দেবীর একটা ছবি। যদিও ঠিক চিনতে পারলাম না যে এনারা কারা। ঘরের সঙ্গে লাগোয়া একটা ছোট রান্নাঘর, এবং সেখান থেকে 2 হাতে দুটো বড় থালা নিয়ে শ্রীকান্ত বাবু বেরিয়ে এলেন। আমাকে দেখে মুচকি হেসে বললেন, ইনডিসিপ্লিন আমি একেবারে বরদাস্ত করি না। তবে গন্ধে গন্ধে যখন হাজির হয়ে গেছো তখন বসে পড়ো সোফায়, আহার পর্বটা মিটিয়ে নেওয়া যাক। আমি তার হাত থেকে থালা দুটো নিতে যেতেই পেল্লায় এক ধমক দিয়ে তিনি আমায় সোফায় বসিয়ে দিলেন। তারপর থালা দুটো টেবিলে রেখে নিজেও বসলেন। আহা, বসো বসো বসো, নিচে বসো। থালার উপরের ঢাকা সরিয়ে দেখতেই আমার জিভে জল এসে গেল। থালায় সাজানো আছে ফুলকো লুচি, 2 পিস বেগুন ভাজা আর 1 বাটি সাদা আলুর চচ্চড়ি। শিষ্টাচারের মাথায় বাড়ি মেরে আমি গোগ্রাসে খেতে লাগলাম। আহা, কতদিন যে এরকম স্বর্গীয় খাবার খাইনি। মেস বাড়ির ভাত, ডাল, শাক ভাজা খেয়ে খেয়ে পেটে সুন্দরবন গজিয়ে উঠেছিল। থালা ফাঁকা হয়ে যেতে শ্রীকান্তবাবু যখন 1 বাক্স ছানার গজার সঙ্গে আরও খান 10 লুচি এনে দিলেন, তখন আমার আনন্দের আর সীমা রইল না। মিষ্টি আর লুচি একসঙ্গে চোখে দেখা তো দূরে থাক, কত বছর চোখেই দেখিনি তার কোনো ঠিক নেই। শ্রীকান্তবাবু কি খেলেন বা কতটা খেলেন সে ব্যাপারে আমার কোনো খেয়াল রইল না। বাক্সের 15টা মিষ্টির মধ্যে 14টাই আমি খেয়ে ফেললাম। আমি থামলে শ্রীকান্তবাবু আমার দিকে তাকিয়ে অবাক গলায় বললেন,
বাপু হেমেন্দ্র কুমার, আজকাল তো তোমার মতন এমন খাইয়ে ছেলে দেখাই যায় না আর। উত্তরে আমি কিছু বলতে পারলাম না। লাজুক হেসে আমি চুপ করে রইলাম। খাওয়ার পাট চুকিয়ে হাত মুখ ধুয়ে আবার সোফায় এসে বসার পর শ্রীকান্ত বাবু শুরু করলেন তার আস্ত ইতিহাস। ওই দেওয়ালে যে ছবিটার দিকে তুমি তাকিয়েছিলে, ওটা মা দশমহাবিদ্যার ছবি। দশমহাবিদ্যার কথা জানো তো? সেই যে মহাদেবের সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য আরম্ভ করলেন। তখন জগৎ সংসারকে রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্রের সাহায্যে সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দিলেন। সেই দেহাংশগুলি ভারতের বিভিন্ন জায়গায় পড়ে 51 পীঠের সৃষ্টি হল। এই 51টি শক্তিপীঠের মধ্যে 10টি দশমহাবিদ্যার 10 জন দেবীর। জানা যায় সতীর যোনি মুদ্রা পড়েছিল অসমের নীলাচল পর্বতে, এবং এখানেই পরবর্তীকালে গড়ে ওঠে কামাখ্যা মন্দির। মা কামাখ্যার একটি ভয়ঙ্কর রূপের উল্লেখ পাওয়া যায় প্রাচীন তন্ত্রে, যার নাম কুব্জিকা। কৌলতন্ত্রের উপাসকরা এই দেবী কুব্জিকার আরাধনা করে থাকেন গোপনে, কারণ প্রকাশ্যে দেবী কুব্জিকার সাধনা একেবারেই নিষিদ্ধ। বর্তমানে শুধুমাত্র নেপালের কিছু অংশে লোকচক্ষুর আড়ালে ইনি পূজিতা হন। মা কামাখ্যার আরেক রূপ হওয়া সত্ত্বেও ইনি এতই গোপনে ছিলেন যে মাত্র বছর 60 আগে কাঠমান্ডুর এক পাহাড়ি গুহা থেকে উদ্ধার হওয়া কিছু পুরনো পুঁথির মাধ্যমে সর্বপ্রথম জনসমক্ষে আসেন দেবী কুব্জিকার কথা। মা কামাখ্যা, মহাদেব, এমনকি সমগ্র দশমহাবিদ্যার থেকেও এনার শক্তি অনেক বেশি। সঠিক পূজা পদ্ধতির দ্বারা এনাকে তুষ্ট করতে পারলে সাধক পান এক অপরিসীম ক্ষমতা। কিন্তু কৌলতন্ত্রের খুঁটিনাটি না জেনে কুব্জিকার পুজো করা অসম্ভব, এবং করলে ফল হয় অতি মারাত্মক। নিশ্চয়ই বুঝতে পারছো যে সেই পাতালপুরীতে তুমি কুব্জিকা মাতাকেই দর্শন করেছিলে। এবারে আসি তোমার প্রসঙ্গে। রাস্তায় যখন বাজ পড়ল আর তুমি ছিটকে গিয়ে অজ্ঞান হয়ে পড়লে, তখনই একটা জ্বলন্ত নারকেল গাছের গুড়ির তলায় চাপা পড়ে তোমার প্রিয় বন্ধুরা প্রাণত্যাগ করেছিল। তোমাকে অচৈতন্য অবস্থায় দেখতে পেয়ে কৌলতান্ত্রিকরা তুলে নিয়ে যায়। ওদের গুরুদেব কুহক ত্রিগুণাচার্য তোমাকে দেখেই চিনতে পারে। সে জানত যে কোনো এক নির্দিষ্ট কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর রাতেই আসবে তার সুবর্ণ সুযোগ, যাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে সে হয়ে উঠবে এই জগতের সর্বশক্তিমান ব্যক্তি। তার করায়ত্ত হবে পঞ্চভূত। 37 বছর ধরে অমরত্ব বা তার সমতুল্য ক্ষমতার অধিকারী হওয়ার জন্য অনুসন্ধান চালিয়ে তারই এক পূর্বপুরুষের লেখা একটি চিঠিতে সে জানতে পারে এক মহাশক্তিধর তন্ত্রসিদ্ধ পুরুষের কথা, হেমন্ত কিরণ বরুণেন্দ্র। এই হেমন্ত কিরণ ছিলেন 8ম শতাব্দীর ভারতবর্ষের বিপথগামী তান্ত্রিকদের জম, কারণ তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে তন্ত্রের উদ্ভব হয়েছে মানব জাতির মঙ্গলার্থে। এরই সঙ্গে ত্রিগুণাচার্য জানতে পেরেছিলেন যে একটি নির্দিষ্ট কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর রাতে পূর্বজন্মের তান্ত্রিক ছিল এমন কোনো মানুষের প্রাণ হরণ করে তার হৃৎপিণ্ডটা যদি সে খেয়ে ফেলতে পারে, তবেই তার বাসনা পূর্ণ হবে। তোমাকে অর্থাৎ হেমেন্দ্র কুমার বর্ধনকে দেখেই সে বুঝতে পারে যে তুমি ছিলে বহুযুগ আগেকার সেই সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক হেমন্ত কিরণ বরুণেন্দ্র। তাই সে তোমাকে মারার পরিকল্পনা করে। উদ্দেশ্য এক ঢিলে 2 পাখি, পূর্বপুরুষের শত্রুনাশ এবং তার অসীম শক্তি লাভ। কিন্তু ত্রিগুণাচার্য জানত না যে হেমন্ত কিরণ তাঁর সাধনার দ্বারা সমগ্র দশমহাবিদ্যা এবং দেবী কুব্জিকাকেও সন্তুষ্ট করেছিলেন। বহু যুগ পরে পৃথিবীতে ফিরে আসার সময় কোনো রকম দৈবশক্তি তাঁর সঙ্গে না থাকলেও স্বয়ং দেবীর আশীর্বাদ যে নষ্ট হয়ে যেতে পারে না, এ কথা শয়তান ত্রিগুণাচার্য কল্পনাও করতে পারেনি। তাই তোমার কোনো রকম শারীরিক ক্ষতি সে বা তার দুষ্ট অনুচররা করতে পারে না।
তাই তারা শুরু করলো নানান প্রকারে তোমায় ভয় দেখানো, যেমন তোমার জামা কাপড় পুড়িয়ে দেওয়া এবং তোমার বন্ধুর মাথা তোমার সামনে চিবিয়ে খাওয়া, যাতে তোমার দুর্বল হৃদয় একটা মোক্ষম ধাক্কা পায়, আর সেই ধাক্কাটা পেয়ে একেবারে স্তব্ধ হয়ে যায়। কাজটা আরও সহজে করার জন্য দৈব পানীয়র নামে LSD মেশানো শরবত তোমাকে খাইয়েছিল ওরা। কিন্তু ওদের উদ্দেশ্য পূরণে বাদ সাধলেও তোমার বেঁচে থাকার অদম্য মানসিক ইচ্ছা, এবং প্রধানত তার জোরেই তুমি অক্ষত দেহে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পেরেছ আমার খুলে দেওয়া পোর্টালের মধ্যে দিয়ে। তবে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে বলে তোমাকে আমার এই পর্ণকুটিরে নিয়ে এসে আমার ডাক্তারি বিদ্যাটা একটু প্রয়োগ করতে হলো। ফলাফল তো তুমি নিজেই বুঝতে পারছো। এই আশ্চর্য আর চমকপ্রদ ইতিহাস শোনার পরে আমি একেবারে নির্বাক হয়ে গেলাম, কিন্তু আমার মাথায় তখনও কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আশ্চর্যের ব্যাপার, আমি মুখ ফুটে কিছু বলার আগেই আমার সামনে বসে থাকা অদ্ভুত মানুষটি বলে উঠলে, তুমি যেটা ভাবছো সেটা একেবারেই সঠিক। ওই চালকহীন ভুতুড়ে অটো, বিভৎস নিশাচর নিমাই সবই ছিল ওই ত্রিগুণাচার্যের চক্রান্তের অংশ। সে যে কোনোভাবে চাইছিল তোমাকে তোমার বন্ধুদের থেকে আলাদা করতে। শেষ পর্যন্ত অবশ্য প্রকৃতি তাকে এই কাজে সাহায্য করে। আর কি অদ্ভুত দেখো, বাজ পড়া মাত্রই তুমি ছিটকে গিয়ে একদম একলা হয়ে গেলে, ঠিক যেমনটা ত্রিগুণাচার্য চেয়েছিল। বছরের পর বছর ধরে বহু মানুষের প্রাণ নিয়েছে সে। অক্ষত মৃতদেহ পেলে তা দিয়ে সব সাধনা করেছে, আর বেশিরভাগ সময় হতভাগ্য মানুষগুলোকে আগুনে মুরগি ঝলসানোর মতো করে পুড়িয়েছে। তুমি যা যা খেয়েছিলে, যে হাড়ের তৈরি চেয়ারটাতে বসেছিলে, সবেতেই ছিল মানবদেহের অস্তিত্ব। এরপর আর কিছু জিজ্ঞাস্য থাকতে পারে না, তবুও আমার মুখ থেকে একটা প্রশ্ন বেরিয়ে এলো, আপনি এত কিছু জানলেন কি করে? উত্তরে তিনি সামান্য হেসে বললেন, জাদুকরের কাজ খেলা দেখিয়ে দর্শককে মুগ্ধ করা। সেই খেলার পেছনে লুকিয়ে থাকা আসল কৌশল সে নিজের বুদ্ধির সাহায্যে আড়ালে রাখতেই পছন্দ করে, কারণ সেগুলো সবাই জেনে ফেললে তো পুরো মজাটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এবার আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি বিয়ে করনি তো? হঠাৎ এই অদ্ভুত প্রশ্নে আমি বেশ চমকে গেলাম। কোনো মতে বললাম, না, করিনি। কেন বলুন তো? তিনি সোজাসুজি আমার দিকে তাকিয়ে বললেন, বন্ধুরা কেউ তো আর ইহলোকে নেই। তা কলকাতার ওই এঁদো গলির ছেঁদো মেস ছেড়ে গ্রাম বাংলার কোলে এই একলা ঐতিহাসিকের সঙ্গে বাকি জীবনটা কাটাতে তোমার কোনো আপত্তি আছে কি? খানিকটা ভেবে আমি উত্তর দিলাম, মাঝে মধ্যে এরকম উপাদেয় খাদ্যবস্তুর সমাগম হলে আপত্তি হওয়ার কথা নয়। আমার কথা শুনে ঘর কাঁপিয়ে হো হো করে হেসে উঠলেন শ্রীকান্ত বিজয় সান্যাল। শুনলেন শিউলি কুঞ্জের মরণ রাত। গল্পটি আপনার কেমন লাগলো, আপনার অনুভূতি আমাদের সঙ্গে কমেন্ট সেকশনে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আবার আসছি নতুন একটি রোমহর্ষক কাহিনীর সাথে আগামী এপিসোডে।